নমস্কার দর্শক বন্ধুরা, বর্ষণ মুখর এই আবহাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আর জুলাই মাস শেষ, অগাস্ট মাস শুরু হয়ে গেল, কিন্তু বৃষ্টি থামার মানে কোনোই নামগন্ধ নেই। আগের থেকে বৃষ্টি অল্প কমেছে, এখন যখন আমি এই ভিডিও বানাচ্ছি তখন বাইরে বৃষ্টি পড়ছে না। তো এই বৃষ্টির মধ্যেও আমি জুলাই মাসে কিনে ফেলেছি বেশ কয়েকটা বই। সেই বইগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর তারপর একটা অ্যানাউন্সমেন্ট করব আমার চ্যানেলের ব্যাপারে এবং আরেকটি চ্যানেলের ব্যাপারে, যেটা আমি বেশ কিছুদিন হলো খুলেছি, কিন্তু এবার বোধহয় সেটাকেও ভালো করে অ্যাক্টিভেট করার সময় এসে গেছে। যাই হোক, তাহলে আর বিলম্ব না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে যে বইটা আমি আপনাদের দেখাবো এবং যে বইটা নিয়ে আমি ভীষণ ভীষণ মানে এক্সাইটেড, সেটা হচ্ছে পিয়া সরকারের লেখা নিষাদ। এই বইটা কিন্তু আমি পড়ে ফেলেছি। হ্যাঁ, এত এক্সাইটেড ছিলাম এই বইটা নিয়ে যে বইটা আসার সঙ্গে সঙ্গেই সব কাজ ফেলে এই বইটা নিয়ে বসে পড়েছিলাম এবং মোট ১.৫ দিন লেগেছে আমার এই বইটা শেষ করতে। অফিসে কিছু অ্যাসাইনমেন্টও তো করতে হয়, না হলে একদিনে এটা শেষ করে ফেলতাম। যাই হোক, এটা নিয়ে একটা বিস্তারিত রিভিউ আমি এর কিছুদিন পরেই দেব। প্রথমে বইটা সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের। বইটি প্রকাশনা করেছেন অন্তরীপ পাবলিকেশন এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা। বইটি প্রচ্ছদ দেখেছেন সুবিনয় দাস এবং এখানে খুব সুন্দর হরফসজ্জা রয়েছে সত্যি। এই যে দেখুন, আপনাদের দেখাই, এই দেখুন, এটা ইলাস্ট্রেশন হরফসজ্জাও বলা যায়, খুব সুন্দর। এই দেখুন দুইটাকে কিভাবে লেখা হয়েছে। এভাবে প্রতিটা পর্বের একটা গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট বা কোনো গুরুত্বপূর্ণ ক্লুকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা মূলত একটি ইনভেস্টিগেটিভ থ্রিলার বলা যেতে পারে অন দ্য সারফেস, কিন্তু এর মধ্যে প্রচুর প্রচুর অ্যাঙ্গেলস রয়েছে আর কি, প্রচুর জনরা, প্রচুর সাহিত্যের প্রচুর শাখার একটা অ্যামালগামেশন বলতে পারি এই বইটিকে। এটির ব্যাক কাভারটা এরকম দেখতে, এবং এটা খুললেও ভেতরটা এরকমই। একটুখানি ছাপা যদি দেখিয়ে দিতে পারি, এখানেও আমি দেখিয়ে দেবো, খুবই খুবই ভালো এবং ইলাস্ট্রেশন গুলো ভীষণ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। বইটি যে খুলছি আমি, সেখানে এরকম একটা গ্রাফিক্স দেখতে পাওয়া যাচ্ছে। আমি এটাকে ঠিক ইলাস্ট্রেশন বলবো না, গ্রাফিক্স বলবো। পাঠকদের প্রতি একটি কলাম রেখেছেন লেখিকা, এবং সবচেয়ে বেশি আপ্লুত হয়েছি আমি আমার নামটা এখানে দেখতে পেয়ে। এখানে বেশ কিছু পাঠকদের সঙ্গে লেখিকা আমার নামও নিয়েছেন। আমি ওনাকে একটা বিশাল বড় ধন্যবাদ জানাতে চাই। জানি না আমি এই ইনক্লুশনের যোগ্য কিনা, কিন্তু এটুকু বলতে পারি যে এটা পড়ে যেমন খুশি হয়েছি, তেমন নিজেকে একটু দায়িত্বশীল মনে হচ্ছে আমার রিভিউয়ার হিসেবে, একজন বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠক হিসেবে দায়িত্ব বোধহয় আরেকটু বেড়ে গেল সেটাই মনে হচ্ছে। এখানে লেখা আছে যে ফেসবুক থেকে পরিচিত কিছু পাঠক অর্ণব ব্যানার্জি, রাজীব মুখার্জি, রক্তিম সরকার, আয়ুষ্মান মিত্র, সৌম্য ব্যানার্জি, অর্ণব চ্যাটার্জি, নন্দিতা দত্ত ও কঙ্কনা ঘোষকে আমার আন্তরিক প্রণাম। হ্যাঁ, মানে কি বলবো, কলার কিছু পড়িনি, তাহলে কলারটা একটু উঁচু করতাম। জাস্ট মজা করছি। এটা বললাম আর কি, আমি সত্যি ভীষণ আপ্লুত, ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম আমার নামটা এখানে দেখে। এত, তার উপর এত একটা মানে বহুল প্রতীক্ষিত বই, অনেকে এটার প্রতীক্ষায় ছিলেন, অনেকে এটার বইটির জন্য অপেক্ষা করছিলেন, সেখানে আমার নামটা দেখতে পেয়ে আমি আরো অভিভূত আর কি, এটুকুই বলতে পারি। আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল টু পিয়া ফর দিস। আর এই বইয়ে আর কি বলতে পারি, যাই হোক, বইয়ের অন্যান্য ডিটেলে যদি আসি, তাহলে এই বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 344। এই বইয়ে প্রচুর রেফারেন্সও ব্যবহার করা হয়েছে, এখানে রেফারেন্স দেওয়া আছে। আর এই কয়েকটা ক্লোজিং বা ওপেনিং পেজ কি বলে এটাকে ঠিক জানি না, এগুলোতে এরকম কিছু সুন্দর কুয়াশাচ্ছন্ন ইলাস্ট্রেশন রয়েছে বলা যেতে পারে। আর এবং এই ফ্ল্যাপে লেখক পরিচিতি দেওয়া রয়েছে। আপনাদেরকে এইখানে ফ্রন্ট ফ্ল্যাপটা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সামারিতে কি লেখা আছে। দুটি পরপর খুন, আপাতভাবে সরল সমাধান। তদন্তে নেমে এসআই দর্শনা বোস আবিষ্কার করেন যা সহজ তা সত্য নয়।
সাধারণ জীবনযাপনের আড়ালে ওত পেতে বসে আছে অবিশ্বাস, প্রতারণা ও অপরাধের ধূসর জগৎ। সামনে আসে ৩০ বছরের পুরনো এক অমীমাংসিত কেস, বীভৎসতায় যা কুঁকড়ে দেয় সমস্ত মানবিক মূল্যবোধকে। চরম ধূর্ত প্রতিপক্ষকে বুঝে নিতে নিতে দর্শনা মুখোমুখি হন এমন এক সত্যের, যার জন্য তিনি নিজেও প্রস্তুত ছিলেন না। নিষাদ শুধু গতিময় আর রুদ্ধশ্বাস অপরাধ কাহিনী নয়, এটি আসলে একটি প্রশ্নচিহ্ন। অপরাধ না অপরাধী, কে বেশি ঘৃণ্য? আহ, যেটা বললাম যে অপরাধ, যে অপরাধের কথা এখানে বলা হয়েছে, সেটা একটা সামাজিক কলঙ্ক, একটা সোশ্যাল ইভিল বলা যেতে পারে। কি অপরাধ আমি এটা বলছি না, যখন বইটা আমি রিভিউ করবো তখন ডিটেলে বলবো। এটুকু বলতে পারি যে এই অপরাধটিকে অনেক সময় রেখে ঢেকে রাখা হয় সমাজের চোখে, সেটা এখনো খুব ধোঁয়াশায় ভরা একটি অপরাধ। কারণ এখানে অপরাধীকে যত না মানে যন্ত্রণা সহ্য করতে হয় বা মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়, যেটা ডিজার্ভ করে অফকোর্স, আমার মতো তারা ডিজার্ভ করে সেটা, কিন্তু তার থেকে অনেক বেশি মানসিকভাবে পীড়ন করে যাদের সঙ্গে এই অপরাধটা হয়েছে তাদের। এটা এমনই এক অপরাধ। আর এই বইটা পড়তে পড়তে আপনাদের বলতে লজ্জা নেই, আপনারা আমার সাবস্ক্রাইবার্স, আমি না অনেকটা নিজের সঙ্গে ঘটা কিছু ঘটনার সঙ্গে রিলেট করতে পেরেছি, যেটা আমার ছোটবেলায় ঘটেছিল। এর থেকে বেশি আমি কিছু বলবো না। যখন বইটা ডিটেলে রিভিউ করব হয়তো বলতে পারবো। এটুকু বলতে পারি যে এই বইটা পড়তে পড়তে আমি কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু বইটা ভীষণ ভীষণ রিলেটেবল মনে হয়েছে আমার কাছে। আর বইটা সামগ্রিকভাবে আমার কেমন লেগেছে, কি লেগেছে তা নিয়ে তো নিশ্চয়ই রিভিউ আসবে। তো পরের যে বই, এই বইটিও আমার কাছে খুবই পার্সোনাল। বইটির নাম হচ্ছে মালিনী, দ্রৌপদীর আরেক নাম। লেখক হচ্ছেন ডক্টর মৃণাল কান্তি দাস। এই বইটি আমি গিফট হিসেবে পেয়েছি বলা যেতে পারে, আমরা পেয়েছি, আমাদের পরিবার পেয়েছে। এর নাম হচ্ছে নৈরিত প্রকাশন, মানে প্রকাশকের নাম হচ্ছে নৈরিত প্রকাশন। এর প্রচ্ছদ এঁকেছেন মনোজিৎ নন্দী এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 280 টাকা। এই বইটি কাভারে কি লেখা আছে আপনাদের পড়ে শোনাচ্ছি। কৃষ্ণের যেমন অনেক নাম, আমার বইটির নায়িকা মালিনীরও অনেক নাম। সবাই অবশ্য দ্রৌপদী বা পাঞ্চালী বা কৃষ্ণা নামে ওনাকে চেনেন ও জানেন। বেদব্যাসের লেখায় চরিত্রটি সাহিত্য বা নাট্যরসিকদের ছাড়াও সাধারণ জনগণকেও প্রচণ্ডভাবে আকর্ষণ করেছে যুগ যুগান্ত ধরে। আমিও সেই সাধারণ জনগণেরই একজন। আমি যতবার পড়েছি এই নায়িকাকে নিয়ে লেখাগুলোকে, প্রত্যেকবার নতুন করে তার খোঁজ পেয়েছি। বেদব্যাসের লেখা রসাস্বাদন করেছি বেশি করে, যখন তার লেখার গূঢ় অর্থ অল্প হলেও কিছুটা বুঝতে পেরেছি বা বোঝার চেষ্টা করেছি। যারা লেখেন তারা কিছুটা হলেও নিজের মনের মাধুরী তো মেশানই, আমিও তাই করেছি। জন্মলগ্ন থেকে যে মেয়েটি অনেক সময় সমাজের উল্টো স্রোতে গিয়ে একাকী লড়াই করে, যুক্তি দিয়ে পরিবার, নিজের রাজ্য বা দেশের জন্য মালা গেঁথে গেঁথে সবার মঙ্গল সাধন করে গেছেন, আমি সেই শক্তি স্বরূপা মালিনীকে আমার অর্ঘ্য প্রদান করার ও সবার দৃষ্টিগোচর করার চেষ্টা করেছি। তো বেসিক্যালি এটা হচ্ছে দ্রৌপদীকে নিয়ে লেখা একটি উপন্যাস, এবং এই উপন্যাসটি লিখেছেন ডক্টর মৃণাল কান্তি দাস। উনি একজন অত্যন্ত নামকরা কার্ডিওলজিস্ট, একজন সোশ্যাল ওয়ার্কারও বলা যেতে পারে। উনি নাওয়ার সঙ্গে যুক্ত, নাওয়ার সঙ্গে আমরাও যুক্ত। নাওয়ার পুরো ফুল ফর্ম হচ্ছে নিঃশব্দ অঙ্গীকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এবং সেখানে একটা অ্যানুয়াল ফাংশন হয়, মানে এদের একটা অ্যানুয়াল ফাংশন প্রতি বছরে জিডি বিড়লা সভাঘরে। এই লেখকের আরেকটা পরিচয় হচ্ছে আমার ঠাকুরদা, স্বর্গীয় অনিল কুমার মিত্রর খুব প্রিয় ছাত্র ছিলেন, এবং আসামের বদরপুর বলে একটি জায়গা আছে, সেখানকার একটি স্কুলে আমার ঠাকুরদা প্রিন্সিপাল ছিলেন এবং উনি ওনার ছাত্র ছিলেন। আমার যিনি কাকা ডক্টর অমিতাভ মিত্র, তিনি ওনার বন্ধু ও সহপাঠী বলা যেতে পারে। ওনার একটি পরিচিতি এখানে দেয়া আছে, এই যে লেখক পরিচিতি। তো যারা ওনার ব্যাপারে ডিটেলে জানতে চান, এই লেখক পরিচিতিটা আমি এখানে দিয়ে দেবো, আপনারা পড়তে পারেন। মৃণাল কাকু, আমি মৃণাল কাকু বলে ডাকি ওনাকে। মৃণাল কাকু যে এত ভালো লেখেন আমি এর আগে জানতাম না। এই বইটি আমি 4-5 পাতা পড়েছি এবং পড়ে বুঝতে পেরেছি যে উনি অত্যন্ত ক্ষুরোধার কলমের অধিকারী আর কি। মানে এত ভালো লেখেন, ওনার লেখনী এত মজবুত যে পুরো বইটাই হয়তো আমি পড়ে ফেলতাম যদি না নিষাদ পড়ার আগ্রহটা আমার একটু হলেও বেশি থাকতো। কিন্তু সত্যি এটা একটা প্লেজেন্ট সারপ্রাইজ আমার জন্য।
এই বইটা পড়ে তো আমি অবশ্যই জানাবো, কারণ ডক্টর মৃণাল কান্তি দাস তো আমার থেকে জানতেই চাইবেন যে তোর বইটা পড়ে কেমন লাগলো। আর এছাড়াও বইটা সত্যি খুবই ভালো হয়েছে বলে কিছুটা পড়ে আমার মনে হচ্ছে। এরপর যে বইটি নিয়ে কথা বলবো, সেই বইটি প্রকাশ করেছে মন্তাজ, এবং বইটি একটি অনুবাদ বই। বইটির নাম হচ্ছে লেডি মলি অফ স্কটল্যান্ড ইয়ার্ড। এর লেখিকা হচ্ছে ব্যারনেস অক্সি, এবং অনুবাদ করেছেন সায়ক দত্ত চৌধুরী। ভিক্টোরিয়ান ইরার ভিক্টোরীয় যুগের ১ ডজন গোয়েন্দা গল্প এতে রয়েছে। এর মুদ্রিত মূল্য হচ্ছে ৪৫০ টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন কৌশালী পাল, এবং এটা উৎসর্গ করা হয়েছে স্বর্গীয় মহিমচন্দ্র দত্ত চৌধুরী। এখানে একটা ভূমিকা দেওয়া রয়েছে, যেটি প্রসেনজিৎ দাশগুপ্ত দিয়েছেন। এখানে অরিজিনাল যে বইটা তার ছবিও এখানে দেওয়া আছে, ইলাস্ট্রেশনটা দেওয়া হয়েছে, যেটা ১৯১০ সালের এডিশন। খুবই দুষ্প্রাপ্য একটি ছবি, বোঝাই যাচ্ছে। এবং এটা মন্তাজ প্রকাশ করেছেন, মানে কল্পবিশ্বরী একটি সিস্টার কনসার্ন বলা যেতে পারে। এখানে একটুখানি পরিচয় দেওয়া হয়েছে পেছন দিকে ব্যাক কভারে। দেখুন, ব্যাক কভারটা খুব সুন্দর দেখতে, মানে প্রচ্ছদটা ভীষণ সুন্দর। মানে একটা হালকা হালকা বলবো না, মানে কি বলা যায় জানি না, এই গ্রিনের এই শেডটাকে কি বলে, মানে মোট কথা একটি গ্রিন আর গ্রে মেশানো শেডের উপরে সোনালি কাজ করে কভার, এবং ব্যাক কভারটাও এরকম অর্নামেন্টাল ভিক্টোরিয়ান এজের একটা নিদর্শন মনে হচ্ছে দেখে। লেখা কি লেখা আছে ব্যাক কভারে: বিংশ শতাব্দীর শুরুর দশক, শার্লক হোমসের জনপ্রিয়তা তুঙ্গে। এই সময় বিশ্বখ্যাত স্কারলেট পিম্পারনেল চরিত্রের স্রষ্টা ব্যারনেস এমা অক্সি রচনা করলেন এক মহিলা গোয়েন্দাকে, নাম লেডি মলি রবার্টসন কার্ক। তার কল্পনার গোয়েন্দা কাজ করেন স্কটল্যান্ড ইয়ার্ডে। অবশ্য তখনও বাস্তবে স্কটল্যান্ড ইয়ার্ডে নারীদের গোয়েন্দা হিসেবে যোগ দিতে দেরি আছে। ১৯১০ সালে প্রকাশিত লেডি মলি অফ স্কটল্যান্ড ইয়ার্ড তুমুল জনপ্রিয় হলো। ১ বছরে শেষ হলো ৩টি সংস্করণ। বিশ্বখ্যাত গোয়েন্দাদের সঙ্গে এক আসনে বসেছিল বেস মার্পলের এই পূর্বসূরির নাম। তাকে নিয়ে মোট ১২টি কাহিনী রচনা করেছিলেন ব্যারনেস অক্সি। প্রায় সবকটি গল্পেই প্রধান চরিত্রগুলি নারী। এগুলি পাতায় পাতায় ফেলে আসা দিনের সুবাস। এখনো এই বই বিশ্বজুড়ে পাঠকদের ভালোবাসা পায়। বাংলা ভাষায় এর আগে কখনো বইটি অনুবাদ করা হয়নি। মন্তাজের পক্ষ থেকে বাংলা ভাষায় পাঠকদের হাতে তুলে দেওয়া হলো স্কটল্যান্ড ইয়ার্ডের লেডি মলির কাহিনী। আশা করি লেডি মলিকে তারা আপন করে নেবেন। তো বুঝতেই পারছেন যে একজন ভিক্টোরিয়ান এজে লেখা একজন মহিলা গোয়েন্দার কাহিনী, এটা তো ইন্টারেস্টিং ছিলই। তাছাড়া লেখিকা তার স্কারলেট পিম্পারনেল আমি পড়েছিলাম, এবং পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল। ভীষণই সময় থেকে এগিয়ে থাকা লেখিকা ছিলেন। তাই এটার অনুবাদ দেখেও, আমি অনুবাদ পড়ি না, আগেও অনেকবার বলেছি, কিন্তু এটা দেখে আমি এই অনুবাদটা কেনার লোভ সামলাতে পারলাম না। পরের যে বইটি আছে, এই বইটি তো অসাধারণ একটি বই, কালজয়ী বাংলা কল্পবিজ্ঞান, খণ্ড ১। এটি কল্পবিশ্ব থেকে বেরিয়েছে, এবং সম্পাদনা করেছে সন্তু বাগ এবং দীপ ঘোষ। ৪৫০ টাকা এই বইটির দাম। এই বইটি অভিনব একটি বই। কেন বলছি, প্রথমে প্রচ্ছদটা দেখুন। এবার প্রচ্ছদটি কি সুন্দর একটি প্রচ্ছদ, দেখতে শুধু ভালো নয়, আর একটি সিগনিফিকেন্স আছে। পেছনে ব্যাক কভারটা দেখুন, একটা স্পেসশিপ দাঁড়িয়ে রয়েছে একটি গ্রামের মাঝখানে। এবার আপনাদের বলি এই বইটি কেন এত ইম্পর্টেন্ট। আমরা অনেকে ভাবি যে বাংলা কল্পবিজ্ঞান ওই ফ্যান্টাস্টিক, আশ্চর্য, এই মানে ম্যাগাজিনগুলোর সঙ্গে বাংলা কল্পবিজ্ঞানের সূচনা হয়েছিল, এরকম একটা ব্যাপার আমরা ভেবে নিই। এর অনেক বছর আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই বইয়ের মাধ্যমে তো দেখতেই পাচ্ছি, বইয়ের সূচিপত্রের মাধ্যমে, যে বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞান কিন্তু অনেক আগেই এসে গেছিল। বরং অনেক ভাষা সাহিত্যে কল্পবিজ্ঞান তার অনেক পরে এসছে, সাহিত্যের শাখা হিসেবে। তো এখানে সেই রকম কিছু, মানে একদম ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম অর্ধ অব্দি কিছু প্রাচীন যুগের বলতে পারেন কল্পবিজ্ঞান কাহিনী রয়েছে। সূচিপত্রটা আমি এখানে দিয়ে দেব। মানে কৈলাসচন্দ্র দত্ত, শশীচন্দ্র দত্ত, হেমলাল দত্ত, জগদানন্দ রায়, সত্যভূষণ বন্দ্যোপাধ্যায়, সুধাংশু কুমার দাশগুপ্ত, এদের মধ্যে স্বল্প পরিচিত নাম যেমন আছেন, তাছাড়াও আচার্য জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুকুমার রায়, ননীগোপাল মজুমদার, হেমেন্দ্র কুমার রায়, মনোরঞ্জন ভট্টাচার্য, সুবিনয় রায়,
রাজশেখর বসু, শিবরাম চক্রবর্তীর মতন দিকপাল লেখকরা, ক্লাসিক লেখকরাও কিন্তু গল্প বিজ্ঞানের গল্প লিখেছেন এবং সেগুলি এখানে সংকলিত হয়েছে। এর প্রচ্ছদটা বুঝতে পারছেন তো এবার সিগনিফিকেন্সটা? মানে একজন প্রাচীন যুগে সাধু বসে রয়েছেন, এখানে আমি দিয়ে দেবো, আর তার পাশে একটি রোবট বসে রয়েছে। প্রাচীন যুগে সাধু বা পণ্ডিত মশাই বসে রয়েছেন বলা ভালো, এবং তিনি যেন এই রোবটটি কিছু একটা শেখাচ্ছেন। মানে প্রাচীন আর নবীন বা অতীত এবং ভবিষ্যতের এক অপূর্ব মেলবন্ধন, টাইম লাইনটা নিয়ে কেমন খেলেছেন আর্টিস্ট এখানে। এবং এর প্রচ্ছদটি কি এঁকেছেন কে? ও, উজ্জ্বল ঘোষ এঁকেছেন। নো ওয়ান্ডার, ভীষণ ভালো গ্রাফিক নভেলস আঁকেন এবং লেখেন উনি। তো এই বইটি নিয়ে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, এই বইটি পড়ে আপনাদের অবশ্যই জানাবো। এই বইটি তথাগত মুখোপাধ্যায়ের লেখা চতুরঙ্গ প্রতিভাস এটি প্রকাশ করেছে। সুবিনীতা মিত্র বা বিনি মিত্র তথাগত মুখোপাধ্যায়ের লেখা একটি অবিস্মরণীয় সৃষ্টি। আমি এই সিরিজের লেখা প্রথম বইটি পড়ছি এখন, তাই বলতে পারি যে খুবই ভালোভাবে লেখা একটি বই। এমনিতেও তথাগত মুখোপাধ্যায়ের আমি খুব বড় একজন ভক্ত, খুবই আন্ডাররেটেড একজন লেখক। রুহিতন, চিরিতন, নিষ্কাপন যারা পড়েছেন, বা যারা আপনার পিচ্ছিল পড়েছেন, বিশেষ করে আনন্দ থেকে বেরিয়েছিল, আপনারা জানেন যে তথাগত মুখোপাধ্যায় থ্রিলার এবং কর্পোরেট জগৎকে কি অনায়াসে মেলাতে পারেন তার সাহিত্যে। তো এছাড়া ওনার এই সুবিনীতা মিত্রের সিরিজটা ভীষণ পপুলার হয়েছে রিসেন্টলি। এটা বোধহয় ওনার সেই সিরিজেরই তৃতীয় বই। দুটো বই আমার আগেই কেনা আছে, তৃতীয় বইটি আমি সংগ্রহ করলাম। প্রতিভাসের ওয়েবসাইটে একটি ছাড় চলছিল, সেখান থেকে আমি এটি সংগ্রহ করেছি। এর দাম হচ্ছে 600 টাকা। এটি লেখক তার মাসিকে উৎসর্গ করেছেন। এবং এর গল্পটি কি নিয়ে আসুন আপনাদের পড়ে শোনাই। 2019 দক্ষিণের বন্দর নগরী চেন্নাই। ক্রিকেটের প্রবল অনীহা সত্ত্বেও লোকনাথের সঙ্গে বিনি সেখানে হাজির হলো 1 ফেব্রুয়ারি সকালে। দীর্ঘদিন পারিবারিক ব্যবসার জোয়াল টানার পর বিনির দরকার ছিল একটা ব্রেকের। কলকাতার বাইরে লোকনাথের সঙ্গে কয়েকটা দিন চুপচাপ কাটানোর লোভ তো ছিলই, এছাড়াও ছিল আরো একটা কারণ। নৃত্য পটীয়সী সাবেকি দক্ষিণী সুন্দরী শুভাঙ্গী শ্রীধরন, লেডি ব্রেবোর্নে জুনিয়র, তার বিয়ে। কিন্তু বিয়ের ঠিক আগের সন্ধ্যায় ভোজবাজির মতো উধাও শুভা, সেই সঙ্গে নিরুদ্দেশ বাংলার সম্ভাবনাময় ক্রিকেটার সোমদেব বর্মন। পরদিন সুভার দেহ এবং স্কুটি ক্ষতবিক্ষত অবস্থায় আড়িয়ার বিচের এক নির্জন কোণে পাওয়া গেল। কলকাতার থাকাকালীন প্লেবয় সোমদেবের সাথে সুভার ঘনিষ্ঠতা থাকার সুবাদে সন্দেহের তীর স্বাভাবিকভাবেই সোমদেবের উপর। এরপর কয়েকদিনের মধ্যে ঘটে যাওয়া কিছু বীভৎস ঘটনা কাহিনীর মোড় ঘুরিয়ে দিল অন্য এক জটিল মাত্রায়। সুভার বিয়েতে আনন্দ করতে এসে কোন জালে নিজেকে জড়িয়ে ফেলছে বিনি। তো বুঝতেই পারছেন যে বিনি হচ্ছে একটি কেন্দ্রীয় ইনভেস্টিগেটিং চরিত্র, যারা পড়েনি তাদেরকে বলছি আর কি। এবং এই বিনির যে প্রথম উপন্যাসটি ছিল সেখানে সে একটি তার পরিবারের মধ্যে ঘটা একটি রহস্যের সমাধান হয়েছিল। এরপর কিন্তু আস্তে আস্তে তার বাউন্ডারিটা বাড়ছে। তথাগত মুখোপাধ্যায়ের যে লেখার কায়দাটা সেটা কিন্তু ওনার যে কর্পোরেট থ্রিলারগুলো আছে তার থেকে কিছুটা আলাদা। কাজেই বেশ একটা নতুনত্বের স্বাদই কিন্তু পাঠক এই সিরিজটা পড়লে পাবেন। তো প্রথমটা কিছুটা পড়ে আমার সেটা মনে হয়েছে, সময়ের অভাবে বাকিটা আমি এখনো পড়তে পারিনি। যাই হোক, অতটুকু পড়েই আমি এই বইটি সংগ্রহ করেছি। আই থিঙ্ক ওই দ্যাট রিস্ক উইল পে অফ আর কি। আই জাস্ট হোপ সো। আর আমার মনে হয় আমি 80% শিওর হয়ে বলতে পারি যে উপন্যাসটি আমার ভালো লাগবে। পরের বইটি হচ্ছে রোহন রায়ের লেখা পথ নেই। 8টি অলৌকিক গল্প রয়েছে। পত্রভারতী এটি প্রকাশ করেছে। এর অলঙ্করণ হচ্ছে আশিস ভট্টাচার্যর এবং মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। আর এর ইলাস্ট্রেশন গুলো ভয়ঙ্কর সুন্দর বলা চলে। সুন্দর ইলাস্ট্রেশন, কিন্তু ভয় মানে জাগে ইলাস্ট্রেশন গুলো দেখলে আর কি। এবার রোহন রায় সম্পর্কে কি বলবো, মজনতালী সরকার পড়ে তো আমি অভিভূত, এবং একটা খুব পজিটিভ রিভিউ দিয়েছিলাম, যেটা যে খুঁতগুলো আমার মনে হচ্ছে সেগুলো আমি পয়েন্ট আউট করেছিলাম। আপনারা যারা দেখেননি আপনারা দেখতে পারেন, আমার প্লে লিস্টে রয়েছে। রোহানের যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে যে রোহান ভীষণ আধুনিক ওনার লেখনী, কিন্তু দুর্বোধ্য নয়, এটুকু বলতে পারি। এবং রোহানের ভয়ের গল্প পড়েই কিন্তু আমি ওনার লেখনীর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। বোধহয় কিশোর ভারতীতে ওনার কয়েকটা ভূতের গল্প পড়েছিলাম, সেজন্যই যখন দেখলাম পত্রভারতী থেকে এরকম একটা ভয়ের গল্পের কালেকশন আসছে,
আমি সঙ্গে সঙ্গে এটা কিনে ফেললাম, আনালাম বলা ভালো। আহ, মানে আমার তো মনে হয় যে গল্পগুলি খুবই ভালো হবে। অন্যরকম ভয়ের গল্প লেখেন রোহান রায়, এগুলো অন্য একটা ভয়াল রসের স্বাদ আমাকে দেবে, এটাই আশা করি। প্রচ্ছদটা আমার চমৎকার লেগেছে, ভীষণ সুন্দর প্রচ্ছদ। আহ ভেতর অলঙ্করণ তো আপনার দেখালামই, আর পত্রবাদী বাইন্ডিং আর প্রিন্ট কোয়ালিটি নিয়ে কি বলবো, মানে বলাটা ধৃষ্টতাই হয়ে যাবে, ভীষণই ভালো কোয়ালিটি। যদিও আমার একটা অনুযোগ থাকে যে পত্রপাতে অনেক সময় ফন্টটা একটু ছোট থাকে, কিন্তু এখানে কিন্তু একদমই ছোট নয়, খুব ভালো পরিষ্কার ফন্ট। এবং দামটাও যথাযথ বলেই আমার মনে হয়েছে। দেখা যাক পরে আমার কেমন লাগে। এরপর যে বইটা আপনার দেখাবো সেটা হচ্ছে অন্ধকার কাটেনি এখনো, পৌলমী গঙ্গোপাধ্যায়ের লেখা। এটা প্রথম কথা কাভারটা নিয়ে বলবো। কাভারটা এত সুন্দর একটা মেটেরিয়ালে ছাপা, ভীষণ ভালো লাগছে। এটা প্রকাশ করেছে রিডার্স এক্সপ্রেস, নতুন প্রকাশনা সংস্থা, কিন্তু খুব নাম করেছে সম্প্রতি। অনেক জায়গায় এদের বইয়ের ভালো ভালো রিভিউজ দেখেছি আমি। এই প্রচ্ছদটি এঁকেছেন অপূর্ব হালদার, এবং এখানে লেখিকার একটি পরিচয় দেওয়া হয়েছে। পৌলমী গঙ্গোপাধ্যায়ের জন্ম পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন রেল কলোনিতে। পেশায় একজন ব্যাংক কর্মী হলেও শৈশব থেকেই লেখালেখির প্রতি গভীর টান ও ভালোবাসা। এখানে যে গল্পগুলির কথা বলা হয়েছে ওনার লেখক পরিচিতি দেওয়ার সময়, আম, তার মধ্যে আমি 24শে ডিসেম্বর পড়েছিলাম, মাথামোটা দপ্তর থেকে বেরিয়েছিল, ভালো লেগেছিল। এবং তমসমা জ্যোতির্গময় বোধহয় বুকলুক বা এরকম একটা কোনো পাবলিকেশন থেকে বেরিয়েছিল, ভীষণই ভালো লেগেছিল সেটা আমার। তা আমার মনে হয় এটা একটা হরর উপন্যাস হবে, পৌলমী গঙ্গোপাধ্যায়ের লেখা। আহ তো আমার মনে হয় আমার ভালো লাগবে এটা। পেছনের যে ব্যাক কভারটা আছে, ব্যাক কভারে কোনো গল্প নিয়ে কিছুই বলা হয়নি, একটা আভাস মাত্র দেওয়া হয়েছে উপন্যাসটা কি নিয়ে। অতীতের কালো ছায়ার কবল থেকে বেরিয়ে এসে সুখে সংসার পেতেছে পেমা, কিন্তু ছায়া সে কি অত সহজে ফেলে আসা যায়? সুদূর অতীত থেকে আবার উঠে এসেছে সেই অভিশাপ, তার নিকষ কালো গহ্বরের মধ্যে টেনে নিতে চায় আবার। পেমা কি পারবে তার পরিবার সন্তানকে রক্ষা করতে? চারিদিকে ঘনিয়ে আসা ছায়া জানান দিচ্ছে অন্ধকার কাটেনি এখনো। বুঝতে পারছেন, মানে বেশ একটা ভয় জাগানো, আতঙ্ক জাগানো একটি হরর থ্রিলার হবে, যার মধ্যে একটা ইমোশনাল কোরও রয়েছে, একটি মা এবং বাচ্চার ব্যাপার রয়েছে। যে প্রচ্ছদ দেখে আর পেমা নামটা থেকে তো মনে হচ্ছে যে সিকিম বা তিব্বত বা ভুটান ওই দিকের কোথাকার একটা গল্প হবে, সেটিংটা সেখানকারই হবে। আমি যেহেতু ভুটানে বড় হয়েছি একটা সময় পর্যন্ত, তো এইসব জায়গার প্রতি আমারও একটা আকর্ষণ রয়েছে। আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে আমার তো এই উপন্যাসটা খুবই ভালো লাগবে। আর ইন জেনারেলও মনে হয় উপন্যাসটা ভালোই হবে, কারণ এই লেখিকার লেখার হাত কিন্তু ভালো। যেটা বললাম আমি ওনার দুটো বই পড়েছি, এছাড়াও একটা দুটো অডিও স্টোরি শুনেছি, তার থেকে আমি এই কনক্লুশনে এসেছি যে উনি একজন প্রতিভাবান লেখিকা। আহ, যেটা বললাম পড়ে অবশ্যই ভালো লাগবে। ও, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখুন এখানে লন্ডন ব্রিজও রয়েছে। লন্ডন ব্রিজের একটা আবাস রয়েছে, তার মানে কি ব্রিটেনেও সেট করা হয়েছে এটা? সেটা বললে বুঝতে পারবো, দেখা যাক। এই বইটার আমি ভীষণ নাম শুনছি, আর এক্সট্রিম রিভিউজ পেয়েছি, মানে কেউ বলেছেন একদমই ভালো নয়, কিন্তু কেউ কেউ বলেছেন দুর্দান্ত পাথ ব্রেকিং একটি থ্রিলার নাকি। আহ, বইটির নাম হচ্ছে চক্রবর্তী ডেন্টাল ক্লিনিক, এবং এর লেখিকা হচ্ছেন দিশারি চক্রবর্তী। তিনি প্রকাশ করেছেন ধানসিঁড়ি। এর মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা, এবং এর প্রচ্ছদ লিখেছেন সেজুতি বন্দ্যোপাধ্যায়। এই মে মাসেই বইটি বেরিয়েছে ইনফ্যাক্ট। পাশে না একটা এরকম সাবধান 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 বিপজ্জনক বই, চিত্ত বৈকল্য, মনোবৈকল্য, অপরাধ প্রবণতা, দারুণ একটা ভূমিকা লিখেছেন লেখক এখানে। নিবেদনও করেছেন, একটা নিবেদন বলে একটা পার্ট লিখেছেন, তাতে লেখকের খুব ভালো একটা ডার্ক হিউমার আছে লেখকের মধ্যে, যেটা মনে হয়, এবং সেটা আমাকে ভীষণ আকৃষ্ট করেছে ওনার লেখনীর প্রতি। যদিও আমি বইটি দাঁতের ডাক্তারকে নিয়ে, এবং লেখক নিজেও একজন দাঁতের ডাক্তার, মানে ডেন্টিস্ট। মানে দাঁতের ডাক্তারকে আমি খুব ভয় পাই, মানে এতদিন অবধি পেতাম আর কি, এখন দাঁতের এত বড় একটা ট্রিটমেন্ট চলছে যে আস্তে আস্তে সেই ভয়টা কাটছে আমার। যাই হোক,
তো তো দাঁতের ডাক্তারের সঙ্গে ভয়, আতঙ্ক, সাসপেন্সের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আপনি ভাবুন না, আপনি দাঁতটা মুখটা হাঁ করে রয়েছেন, কখন দাঁতের ডাক্তার ইনজেকশন নেবে, কখন সে দাঁতটা তুলবে, যন্ত্রণা হবে কি হবে না, সবসময় একটা দোলাচল, একটা সাসপেন্স, অনিশ্চয়তা থাকে তো। কাজেই আমার মনে হয় যে ওনারা যদি সাসপেন্স গল্প লেখেন, যেমন ইনি লিখেছেন, সেটা অবশ্যই ভালো হওয়া উচিত বলে আমার মনে হয়। বাট জোকস অ্যাপার্ট, পড়ে শোনানো যাক আপনাদের যে এই বইয়ের মধ্যে কি আছে। অপরাধ একটি খুব উঁচু দরের শিল্প। কলকাতার অপরাধ জগতে উঠে এসেছে এক শিল্পী বা আর্টিস্টের নাম অরফিউজ। সে সদর্পে ঘোষণা করেছে প্রত্যেকটি হত্যাই আসলে এক একটি পারফরমেন্স আর্ট, আর মৃতদেহগুলি এক একটি পিস অফ আর্ট। কিন্তু এই অরফিউজ কে, কি তার আসল পরিচয়? ক্রমশ এই জগতে জড়িয়ে পড়ছে দাঁতের ডাক্তার শান্ত চক্রবর্তী, তার আদরের গার্লফ্রেন্ড সায়নী এবং একে একে আরো অনেকে। নাকি তাদের নিজেদেরও অন্ধকারময় অতীত আছে। রক্তাক্ত আখ্যানে উন্মোচিত হচ্ছে নৃশংস ইতিহাস এবং বয়ে চলেছে এক অভিনব লোমহর্ষক ভাষ্য। এর শেষ কোথায়? বুঝতেই পারছেন যে দাঁতের ডাক্তার জড়িয়ে পড়ছে একটা মানে থ্রিলিং ঘটনার সঙ্গে। বেশ অন্য রকমের একটা থ্রিলার হবে বলে আমার মনে হচ্ছে, এবং এর প্রচ্ছদটাও একটা দাঁত আছে পেছনে, যদি আপনারা দেখেন একটা সিলুয়েট, একটা দাঁতের পুরো মানে খোলা মুখ, একটা মানুষের খোলা মুখ বানানো রয়েছে, তার উপরে এটা লেখা পুরোটা চক্রবর্তী ডেন্টাল ক্লিনিক। খুবই অভিনব প্রচ্ছদ, কোনো সন্দেহ নেই। যা বললাম, সেজুতি বন্দ্যোপাধ্যায়ের আঁকা। তো এর তো ধানসিঁড়ির মানে কি বলবো, প্রচ্ছদ আর বাইন্ডিং সবসময় ভালোই হয়, প্রচ্ছদ বাইন্ডিংও খুব ভালো। এবং আমার যেটা ভালো লেগেছে, দেখুন সাইডে ভার্টিক্যালি পেজ নাম্বার আর বইয়ের নামটা দেওয়া রয়েছে, এটা একটু অভিনব লাগলো, সব বইতে এরকম থাকে না। আমার তো মনে হচ্ছে খুব ভালো একটা উপন্যাস হবে। দাঁতের ডেন্টিস্ট, মানে ডেন্টিস্টের সাইকি নিয়ে ফ্রেডি বলে একটা ছবি দেখেছিলাম, আপনারাও দেখতে পারেন। আমার ছবিটা দারুণ লেগেছিল, কার্তিক আরিয়ান অ্যাক্টিং করেছিলেন ছবিতে। সেরকমই একটা কিছু হতে পারে, বা হয়তো অন্য কিছু হতে পারে। পড়ে আপনাদের অবশ্যই জানাবো। এই ছিল জুলাই বুক হল। বেশ কিছু বই আমি সংগ্রহ করেছি, বইগুলো সবকটাই আপনাদের দেখালাম। একটা বাংলাদেশের অনুবাদ বই আপনার দেখানো হয়নি, কারণ আমার এক বন্ধু সেটা পড়তে নিয়ে গেছে। কোনো ব্যাপার নেই, সেটা অগাস্টের বুক হলে না হয় দেখানো যাবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওর যা ত্রুটি বিচ্যুতি আছে ফ্র্যাঙ্কলি আমাকে বলবেন। এবং বইগুলো এখানে আপনাদের পেজ ডিটেল, সূচিপত্র সবকটাই দেওয়ার চেষ্টা করব। আবার হাজির হয়ে যাব আগামী ভিডিওতে। এবার পরের ভিডিও কিন্তু সবকিছুই পূজাবার্ষিকী রিলেটেড আসবে, আর একটা ক্লাসিক রিভিউ আসবে। তো স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিওস। আনটিল দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সাবধানে থাকবেন। সিজন চেঞ্জ কিন্তু মারাত্মক অসুখ বয়ে আনছে এই বর্ষা। এনিওয়েজ, শুভরাত্রি, গুড নাইট। আচ্ছা, এবার আপনাদের সঙ্গে শেয়ার করব আমার যে আরেকটি চ্যানেল আছে, যে চ্যানেলটাকে আমি দুবার এর আগে রিলঞ্চ করেছি, এবং সেখানে ভিডিওটা খুবই ইনফ্রিকুয়েন্ট হয়ে যাচ্ছিল বারবারই। সেই চ্যানেলটি সম্পর্কে কিছু কথা। এই চ্যানেলটি আমরা প্রথমে খুলেছিলাম 2023 সালে। উদ্দেশ্য ছিল ফুড ব্লগিং করা এবং অল্প স্বল্প লাইফস্টাইল ব্লগিং করা। তারপর আমরা লাইফস্টাইলটাকে মুখ্য রাখলাম, কারণ ফুড ব্লগিং এর যে ফিল্ডটা আছে সেই ফিল্ডে খুব অনেস্টলি স্পিকিং যে ধরনের ফুড ব্লগিং আমরা দেখছিলাম, বেশ কিছু ফুড ব্লগার্সদের বাদ দিয়ে অবশ্যই, যাদের আমরা কোনোদিনই হয়তো রিচ করতে পারবো না, মানে তাদের মতন ফুড ব্লগিং করার ইচ্ছেও আমাদের ছিল না। আমাদের ফুড ব্লগিংটা একটু অন্যরকমের ছিল। যাই হোক, কিন্তু তাদের ছাড়া বাকি যে কিছু ফুড ব্লগার্স আছেন, বলতে পারেন তাদের মতো করে ফুড ব্লগিং করে জনপ্রিয়তা পাওয়ার ইচ্ছে বা উচ্চাসা আমাদের ছিল না। তো তারপর আমরা সেটাকে একটু এভরিডে ব্লগ বানানোর চেষ্টা করলাম, কিন্তু আমাদের দুজনেরই এত কাজ এসে গেল, নিজেদের প্রফেশনাল কমিটমেন্টস তো এসে গেল, বাড়িতে কিছু পার্সোনাল ইস্যুস, হেলথ ইস্যুস বলতে পারেন, বা কিছু বাড়ির কিছু ব্যাপার নিয়ে, আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে এত দৌড়োদৌড়ি চলে এলো যে সেটাও সম্ভব হয়ে উঠছিল না। এবার আমরা ওই চ্যানেলটিকে একদম নতুন আঙ্গিকে উপস্থাপনা করতে চলেছি। সেখানে লাইফস্টাইল হ্যাকস থাকবে,
মানে ডেইলিকার লাইফে ছোটোখাটো জিনিস বাড়িতে বানানো, আম মানে রান্না-বান্নার জিনিস হতে পারে বা সেটা অন্যান্য কিছু হতে পারে। ফুড ব্লগিংও থাকবে, কিন্তু তাতে খাবারের সঙ্গে জড়িত কিছু ইতিহাস, কিছু ফান্ডা থাকবে এবং তার সঙ্গে থাকবে সত্যি ঘটনা, বিস্ময়কর ঘটনা, এমন কিছু ঘটনা যার কোনো আম এক্সপ্লানেশন নেই। সেগুলো নিয়ে ভিডিও, এবং চ্যানেলটার নাম এবার থেকে হবে ফান্ডা ভাইবস। হোপ আর ফান্ডাস ম্যাচ উইথ ইউর ভাইবস। যাই হোক, তো এই ফান্ডা ভাইবস আপনারা দেখবেন আশা করি। এবং এবার এবার আমরা খুব আশাবাদী, মানে আমি, আমার ওয়াইফ মৌমিতা বসু মিত্র, আমরা খুবই আশাবাদী যে এবার এই চ্যানেলটা অনেক বেশি লোকের কাছে ছড়িয়ে যাবে। আমরাও অনেক রেগুলারলি এই চ্যানেলে ভিডিও দিতে পারব। ঘোষণাটি এখানেই শেষ হইল। নমস্কার।